নমস্কার, বন্দে ত্রিপুরার আরেকটা ক্লাসে সকলকে স্বাগত। আজকে মূলত এখন যে ক্লাসটা হবে ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের জন্য। আজকে প্রথমে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার। এসএসটি সাবজেক্টটা মূলত আমরা সবাই জানি সিভিক্স থাকে, তাতে হিস্ট্রি থাকে এবং জিওগ্রাফি থাকে, তাই না? তো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব এই ক্লাসে, যে বিষয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হয়েছে সম্পদ। সেই অধ্যায়ের নাম হয়েছে সম্পদ। এই দেখো, এই বইটা আধুনিক ভূগোল, এই অষ্টম শ্রেণীর এই বইটা সকলের হাতে ইতিমধ্যে পৌঁছে গেছে, যে সেশন অলরেডি শুরু হয়ে গেছে, অনেক স্কুলে পিরিয়ডিক এক্সামও শুরু হয়ে গেছে। তো এই বইয়ের ক্লাস 8 এর এই বইটির প্রথম অধ্যায়ের নাম হয়েছে সম্পদ। তো আমরা আজকে এই সম্পদ বিষয়টা নিয়ে বা সম্পদ এই চ্যাপ্টারটা নিয়েই আমরা গোটা ক্লাসটি করব। তো সম্পদ বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট করে একটা গল্প বলছি। গল্প না, প্রতিদিন আমরা যা করে থাকি সেই গল্পটাই করছি তোমাদের সাথে। রোজ রাতে আমরা ঘুমোতে যাই, ঘুম থেকে উঠে সকালে সবার আগে কি করি আমরা? কেউ আমরা মর্নিং ওয়াকে যাই, কেউ আবার ঘুম থেকে উঠে চটপট করে ব্রাশ করি, তাই না? ব্রাশ নেই, টুথপেস্ট নেই, নিয়ে ব্রাশ করি। ব্রাশ করার পরে আমরা জল খাবার খাই, খেয়ে তারপরে যে যার মতো পড়তে বসে যাই। ছোটদের তো পড়াশোনাই কাজ, তাই বলছি পড়তে বসে যাই। মা রোজকার মতো পুজো করেন, কিংবা কেউ রান্নাঘরে চলে যান। ছেলেকে বেরোতে হবে, মেয়েদের স্কুলে যেতে হবে, বাবাকে অফিসে যেতে হবে, এমনকি মাকে নিজেও কাজে বেরোতে হবে, তাই না? তো প্রচুর কাজ, তার সঙ্গে মাদের পারিপার্শ্বিক কাজও করতে হয়েছে। তো সেই ঘুম থেকে উঠে সকালবেলা হাঁটতে যাচ্ছি, কিংবা ঘরেই রয়েছি, ব্রাশ করছি, টুথপেস্ট লাগিয়ে যেখানে ঘুমোচ্ছি, খাওয়ার পর যে থালায় আমি খাচ্ছি, তো আমার ছোট্ট মেয়েটি আমাকে জিজ্ঞেস করছে এগুলো কি? তো আমি তাকে বললাম এগুলো হয়েছে আমাদের রোজকার ব্যবহৃত জিনিস, বা রোজকার আমাদের যে কাজগুলো করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন। সকালবেলা যখন হাঁটতে যাচ্ছি আমি আমার সুন্দর প্রকৃতির উপভোগ করছি, তাই না? ফ্রেশ এয়ার পাচ্ছি, খুব ভালো লাগছে, নিজেকে খুব ফিট মনে হচ্ছে। বাড়িতে এসে টুথব্রাশ নিয়ে টুথপেস্ট নিয়ে আমি ব্রাশ করছি, সেটাও আমার ভীষণভাবে ইউজফুল, খুব ব্যবহৃত কাজ এবং খুব জরুরি কাজ। দাঁত তো পরিষ্কার রাখতেই হবে, তাই না? নিয়মিত মা রান্নাঘর থেকে যখন সব কাজ করছে আমাকে একটা থালা, বাসন, বাটি বা কিছুতে একটা খাবার দিচ্ছে। বাজার থেকে যখন বাবা সবজি নিয়ে আসছেন, মা সেগুলোকে ধুয়ে সেগুলো রান্না করছে। তো যেটা আমি বলতে চাইছি আমার এই ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে, গল্প বলবো না, ঠিক উদাহরণের মাধ্যমে, তা হলো যে প্রতিদিন যে কাজ করতে বা যে কোনো জিনিস আমরা ব্যবহার করে থাকি সেই সবকিছু হলো আমাদের সম্পদ। এই যে সকালে টুথপেস্টটা আমি ব্যবহার করছি সেটাও সম্পদ। রাতে আমি যখন ঘুমোই, আমি কোথায় ঘুমাই? বিছানায় ঘুমোই, সম্পদ। আমার ঘর বাড়ি সবকিছুই সম্পদ। যে রাস্তা দিয়ে হেঁটে আমি রোজ সকালে স্কুলে যাই, বা যে রাস্তা দিয়ে হেঁটে আমি রোজ সকালে মর্নিং ওয়াক করি, সেই রাস্তাটাও একটা সম্পদ। আমার চারিদিকে যে গাছ রয়েছে সেটাও সম্পদ। আবার আমার বাড়িতে যে পুকুর রয়েছে সেটাও ডেফিনেটলি আমার সম্পদ। তো যে কোনো কিছু যা আমার ব্যবহার করার জিনিস, যা আমাকে সুস্থ জীবন যাপন করতে আমাকে সাহায্য করছে, সেই সবকিছুই কিন্তু আমাদের সম্পদ। দেখো চ্যাপ্টারটিতে এবার সবাই দেখো, সঙ্গে যদি তোমাদের বই থাকে এবং পেন্সিল একটা নিয়ে নাও, দাগ দিয়ে দিলে, আন্ডারলাইন করে নিলে সব থেকে খুব ভালো হবে। একদম ছবির মতো তোমাদের পুরো অধ্যায়টি তোমাদের ছবির মতো চোখে ভাসবে, এবং তারপরে যখন একটু লাউড রিডিং করবে, বাড়িতে একটু পড়াশোনা করবে, সঙ্গে সঙ্গে সব একদম মাথায় পুরো সেট হয়ে যাবে। তাই বলছি সঙ্গে একটা পেন্সিল নিয়ে নাও। জল, বিদ্যুৎ, রিক্সা, সবজি, পাঠ্য বই প্রভৃতি সবসময় তুমি ব্যবহার করো, কারণ এগুলোর উপযোগিতা রয়েছে। সুতরাং উপযোগিতা ও ব্যবহার যোগ্যতা কোনো বস্তুকে সম্পদ করে তোলে। যে কোনো কিছু, আমার চারিপাশে ধরো আমার এখানে একটা মোবাইল রয়েছে, তাই না? মোবাইলটা একটা সম্পদ, কেননা আমার রোজকার দিনে আমার এই মোবাইলটা দরকার হচ্ছে। যে কোনো ইনফরমেশন আমার লাগলে আমি এখানে টাইপ করে বের করছি। যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে মোবাইল। ফোন করছি, কাউকে ফোন করতে হবে, এক্ষুনি যোগাযোগ করতে হবে, আমি মোবাইল ব্যবহার করছি। কিংবা অনেক সময় আমরা অনেক ধরনের খেলাধুলা করছি,
অনেক ধরনের পড়াশোনার জিনিস জানছি, অনেক কাজ, মানে বলতে পারি কোন কাজে না মোবাইল আজকাল ব্যবহার হয়। তো মোবাইল হলো এক ধরনের সম্পদ। আবার দেখো, এই যে তুমি টিভির মাধ্যমে, যে স্ক্রিনের মাধ্যমে তুমি আমাকে দেখছো, আমার পড়াশোনাটা শুনছো, সেটাও একটা সম্পদ। তোমার রোজকার ব্যবহারের জিনিস তো, সেটা তুমি ব্যবহার করছো। টিভির মাধ্যমে তুমি আমাকে দেখছো, আমার পড়াশোনাটা শুনছো, সেটা হচ্ছে সম্পদ। এই যে বইটা আমার কাছে রয়েছে, ডেফিনেটলি এটাও একটা সম্পদ। যে বোর্ডে আমি লিখছি, সেই বোর্ড একটা সম্পদ। কিংবা এই যে কলম, যেটা দিয়ে আমি লিখবো, সেটাও একটা সম্পদ। যে ঘরে তুমি বসে আছো, সেটা তো অবশ্যই একটা সম্পদ, তাই না? আবার তার সঙ্গে তোমার মা, বাবা, তুমি নিজেও একটা সম্পদ। তো সম্পদ বলতে আমরা কি বুঝি? তো সম্পদ বলতে আমরা বুঝতে পারছি যে কোনো জিনিস, যে কোনো কিছু যা আমার ব্যবহারযোগ্য বা আমাকে সহযোগিতা করছে আমার জীবন যাপন করতে, সেইটাই হলো সম্পদ। এবার দেখো, তাহলে মূল্য কি? মূল্য বলতে আমরা কি বুঝি? মূল্য কথাটা বললেই জানো একটা টাকা পয়সার ব্যাপার একটা মাথায় ঘুরে, তাই না? যে মাত্র আমি মূল্য কথাটা বলছি, আমার কিন্তু মাথায় কিছু টাকা পয়সা এসবই ঘুরছে। তাহলে মূল্য তো ডেফিনেটলি আর্থিক মূল্য। মূল্য মানে আর্থিক মূল্য, কিন্তু তার সাথে বলা হচ্ছে এমন অনেক জিনিস রয়েছে যার আর্থিক মূল্য হয় না। আমি আবারও বলছি, এমন অনেক জিনিস রয়েছে আমাদের চারিপাশে, এমন অনেক জিনিস রয়েছে যার আর্থিক মূল্য হয় না, কিন্তু সেটা আমাদের কাছে মূল্যবান। যেমন ধরে নাও, তোমার ঠাকুরমা তোমাকে ভীষণ ভালোবাসেন, কিংবা তোমার মা তোমাকে ভীষণ ভালোবাসেন, এতটাই ভালোবাসেন যে নিজে না খেয়ে সেটা তোমার জন্য রেখে দিচ্ছে। তো সেই ভালোবাসাটাকে কি তুমি আর্থিক মূল্য দিয়ে বুঝতে পারবে? বা সেই ভালোবাসাটার কি কোনো আর্থিক মূল্য হয়? ঠিক তাই, একদমই হয় না। তো সেই জিনিসটাও আমাদের কাছে মূল্যবান। অর্থাৎ এমন অনেক কিছু আমাদের চারিপাশে রয়েছে যা আমি টাকা পয়সা দিয়ে তা নির্ণয় করতে পারি না, সেই সবকিছুর কিন্তু আমাদের কাছে মূল্যবান। তাকে আমরা অবশ্যই মূল্যবান হিসেবে ধরি, তাই না? কিন্তু তার কোনো আর্থিক হিসেব নিকেশ দিয়ে আমরা কিন্তু সেটা বিবেচনা করতে পারি না। তাহলে মূল্য মানে একটা জিনিসের আর্থিক মূল্য অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের চারিপাশে এমন অনেক জিনিস রয়েছে যার কোনো অর্থ দিয়ে যার কোনো মূল্যায়ন হয় না। সেই সব কিছু কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে ভীষণভাবে মূল্যবান। যেমন একটা শিশু তার মায়ের কাছে, বা শিশুর কাছে তার মা, বাবা, তার ভাই, বোন, ঠাকুরমা, দাদু, তার কোনো আর্থিক মূল্য হয় না, কিন্তু তাদের ভালোবাসা আমাদের জীবন যাপন করার জন্য সবচেয়ে জরুরি, সব থেকেই মূল্যবান। নেক্সট দেখো, বলছে পেটেন্ট। একটা নতুন শব্দ, পেটেন্ট। পেটেন্ট মানে কি? আজকাল তো পেটেন্ট শব্দটা প্রায়ই শোনা যায়। পেটেন্ট, কপিরাইট, এই কথাগুলো প্রায়ই শুনে থাকি। তোমাদের মনে আছে কিনা জানি না, কিছুদিন আগেই, ধরো বছর খানেক আগে, যখন করোনা এত বেশি বেড়ে গেছে, প্রায় আমাদের বলা হতো যে ঘরে চা করে খাবে, এবং সেই চা বা কাঢ়া আমরা বলে থাকতাম, সেটার মধ্যে খুব করে তেজপাতা, লং, এলাচ, দারচিনি বা আরো বিভিন্ন রকমের জড়িবুটি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে তারপরে সেটা একটু একটু করে খাবে। দেখো, এই যে প্রসেসটা, এই যে কি করে জলটা বানিয়ে আমাকে খেতে হবে বা পান করতে হবে, যাই বলো, তো সেটা কিন্তু কোনো বইয়ে লেখা ছিল না, বা সেটা কোনো কোম্পানির কোনো পেটেন্ট ছিল না। কোনো কোম্পানি সেটা বলেনি যে এই রকম করলেই তুমি ভালো হয়ে যাবে, করোনা থেকে তুমি সুস্থ হতে পারে, বা তোমার প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ইমিউনিটি বুস্টার হিসেবে এটা কাজ করতে পারে, এটা কেউ বলেনি। কিন্তু এই যে কাঢ়া বানানোর প্রসেসটা অনেক অনেক বছর আগে থেকে আমাদের ঠাকুরমা, দাদু কিংবা দিদা যারা রয়েছেন, বয়স্ক মানুষ যারা রয়েছেন ঘরে, তারা কিন্তু জানতেন। প্রায়ই আগে দেখি বাচ্চাদের যখন শুনেছি মায়ের কাছ থেকে গল্প, যখন তাদের কফ হতো বা খুব সর্দি কাশি হতো, ঠিক একই প্রসেসে নাকি করে তাদের খাওয়ানো হতো, এবং দেখা গেছে সেটা সর্দি কাশির জন্য ভীষণ ভাবে উপকৃত। তাহলে আমরা কি দেখছি? এটা তো কোথাও লেখা নেই। এইটা হয়েছে এমন একটা পদ্ধতি যার কোনো আর্থিক মূল্য নেই। এটা তুমি করে খেতে পারো, তাহলে খুব ভালো, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে।
আজ এই জিনিসটাকে যদি কোনো কোম্পানি নিয়ে যায় এবং তার নামে সেটাকে চালায়, সেইটাই হয়ে যাবে পেটেন্ট। আজকে সেই জিনিসটাই যদি কোনো কোম্পানি তার নামে নিয়ে এই প্রসেসটাকে সুন্দর করে, এই জিনিসটাকে ধরো যেটা করা নয়, এটাতেই কিছু কেমিক্যালস অ্যাড করে এটাকে বাজারে নিয়ে আসে, এই যার কাছ থেকে নিয়েছে এবার কোম্পানির পেটেন্ট হয়ে যাবে। এটা কোম্পানির নিজস্ব নামে তা বাজারে চালিত হবে। তাহলে পেটেন্ট মানে কি? কোন পণ্যের ভাবনা বা আবিষ্কারের উপর একচেটিয়া অধিকার করাই তাকেই বলছে পেটেন্ট। যে এই জিনিসটা আমি বের করেছি, এটা আমার। যখন কোনো কোম্পানি বা কোনো সংস্থা সেটা করছে, সেটাকে বলা হচ্ছে পেটেন্ট। কোন পণ্যের ভাবনা বা আবিষ্কারের উপর একচেটিয়া অধিকার বহন করাকে বলছে পেটেন্ট। দেখো বলছে কিছু কিছু সম্পদ আছে সময়ের সাথে সাথে যেগুলোর আর্থিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যেমন আজ তোমার ঠাকুরমা ঘরোয়া জড়িবুটি চিকিৎসার আপাতত কোনো বাণিজ্যিক মূল্য নেই, কিন্তু যদি সেগুলো কোনো ঔষধ উৎপাদক সংস্থা পেটেন্ট নেয় বা বাজারজাত করে তোলে, তাহলে ভবিষ্যতে সেগুলো আর্থিক দিক থেকে মূল্যবান হতে পারে। তোমরা জানো কি যে অনেক ধরনের আচার, আমরা তো গরমের মধ্যে এখন আচার খেলে শরীর খুব ঠান্ডা থাকে বলা হয়, তো অনেক দিদিমারা ছিলেন আগে যারা এই আচারটি ঘরেই তৈরি করতো। আমরা তো এখন বাজার থেকে গিয়ে আচার কিনে আনি, কেননা আমাদের সময় অতটা হয় না ঘরে বসে আচারের যে গম্ভীর যে প্রসেসটা রয়েছে, যেভাবে করতে হয় ততটা সময় হয় না, তো আমরা বাজার থেকেই কিনে আনি। কিন্তু যে প্রসেসে তারা করতেন, আজকে সেই প্রসেসটা জেনে এবার কোন সংস্থা যদি তার নামে সেটা বের করে, সেটাই হয়ে যাবে পেটেন্ট। আজকে ধরো আমি বলছি মাদার্স রেসিপি বলে একটা আচার বের করেছি বাজারে, এবং এটা রয়েছে। অ্যাকচুয়ালি এই মাদার্স রেসিপি নামটা কোত্থেকে এসছে? মাদার্স রেসিপি নামটা এসছে এইটা যে সংস্থা যে এটা মাদার্স রেসিপি বলে বের করেছে, অ্যাকচুয়ালি এটা খুব গ্রামের মহিলাদের থেকে পাওয়া একটা রেসিপি, পাওয়া একটা পদ্ধতি, যেভাবে তারা আচারটা তৈরি করে থাকতো। সেই গ্রামের মহিলাদের সেই সংস্থা যথার্থ সম্মান দেওয়ার জন্য মাদার্স রেসিপি নামে সেই আচারটি বাজারে নিয়ে আসে। তো এই যে উদাহরণটা আমি তোমাদের দিলাম, এটা দেওয়ার কারণ হয়েছে যে পেটেন্ট। এবার কিন্তু কোনো মহিলা, সেই গ্রামের কোনো মহিলা বলতে পারবে না এই আচারটা আমার, কেননা এই আচারটা এখন পেটেন্ট হয়ে গেছে। অর্থাৎ মাদার্স রেসিপি সংস্থা সেটার দায়িত্ব নিয়েছে, সেটা এখন তাদের আচার। তারা সেই যে রেসিপিটি মা বোনেরা গ্রামের এরা তৈরি করতে, তাদের কাছ থেকে এদের নামে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি সম্পদ মানে কি এটা আমরা বুঝতে পেরেছি। সম্পদ মানে হচ্ছে এমন যে কোনো কিছু যা আমাদের জন্য খুব অত্যাধুনিক ভাবে বা খুব জরুরি, আমাদের জন্য খুব জরুরি, ভেরি ইউজফুল টু আওয়ার এক্সিস্টেন্স, যেটা ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়। তাহলে সম্পদ মানে হয়েছে যেসব জিনিস ব্যবহার করে মানুষের প্রয়োজন মেটে, তাই সম্পদ। আজকে আমি তোমাকে ফোন দেখালাম এক্সাম্পলে, সেইটা সম্পদ। যে বাড়ির বিছানাতে ঘুমোচ্ছি সেইটা সম্পদ। আমার ঘর যেটায় আমি থাকি সেইটা সম্পদ। যে রাস্তা দিয়ে হেঁটে আমি যাচ্ছি সেইটা আমার সম্পদ। আমার বাড়িতে যে জবা ফুলের গাছ রয়েছে সেইটা সম্পদ। আবার আমার বাড়িতে যে পুকুর রয়েছে যেখান থেকে আমি টুকটুক করে একটু একটু করে মাছ ধরে খাই, সেইটা অবশ্যই আমার সম্পদ। আমার পাড়ায় যেই শনিতলা রয়েছে সেইটা আমার সম্পদ, বা আমার পাড়ায় যে মসজিদ রয়েছে সেইটা আমার সম্পদ। যে কোনো কিছু যা আমার ব্যবহার, আমার রোজকারের ব্যবহারের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেইটাই হচ্ছে সম্পদ। এবার তাহলে দেখা যাক সম্পদ কয় প্রকারের ও কি কি, সম্পদ কত প্রকারের হতে পারে এটা আমরা জানবো। দেখো আমি শুরুতেই বলেছি এই চ্যাপ্টারটা এত সুন্দর একটা বিষয়, এত সুন্দর একটা অধ্যায়, যদি তোমরা এটাকে ছবি আকারে করো তাহলে তোমাদের বুঝতে খুব সহজ হবে। দেখো ছবিটা তোমাদের বইয়ে রয়েছে, আমি একবার বইটা দেখাচ্ছি, তারপরে আমি বোর্ড ওয়ার্কে যাব। এই যে দেখো এইখানে এই চ্যাপ্টারটার এই জায়গাটায় খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে যে সম্পদের কয় প্রকারের ও কি কি,
বা তাদের বন্টনটা কিভাবে বা করা হয় সেই সম্পর্কে দেওয়া রয়েছে। এটাকে খুব ভালো করে যদি আমরা দেখি তাহলে মোটামুটি আমাদের চোখের সামনে কিন্তু একটা ছবি রূপে এই চ্যাপ্টারটা চলে আসবে। সম্পদ, দেখো সম্পদ সাধারণত কত প্রকারের হয়? 3 প্রকারের হয়। সম্পদ সাধারণত 3 টাইপস, 3 প্রকার। প্রথমটা হয়েছে প্রাকৃতিক সম্পদ, তারপরেরটা হয়েছে মানুষের তৈরি সম্পদ, এবং 3 নম্বর হয়েছে মানব সম্পদ। ঠিক আছে, প্রথমটা হয়েছে প্রাকৃতিক সম্পদ, তারপরে রয়েছে আমাদের কাছে মানুষের তৈরি সম্পদ, তারপরে হয়েছে মনুষ্য সম্পদ বা মানব সম্পদ আমরা যাকে বলে থাকি। এবার প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ কি? প্রথমে আমাকে জানতে হবে যে প্রাকৃতিক সম্পদ কি। কথাটা থেকেই উঠে আসছে যে প্রাকৃতিক সম্পদ হবে এমন কোন সম্পদ যেটা প্রাকৃতিক ভাবে আমরা পেয়ে থাকি, প্রকৃতি থেকে আমরা যেটা পাই, যেমন নদী, গাছ, পাহাড়, তাই না, সূর্য, বা এমন বায়ু, নদী, সমুদ্র, বা আমার জলাশয় যেগুলো রয়েছে, কোন ধরনের গাছপালা, সবকিছু হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি আমাদের দিচ্ছে, প্রকৃতি থেকে পাওয়া সেই সম্পদ। যে কোন সম্পদ যেটা প্রকৃতি আমাকে দিচ্ছে সেটা হয়েছে প্রাকৃতিক সম্পদ। আর মানুষের তৈরি সম্পদ কি? কথাটা থেকে বুঝতে পারছি মানুষের তৈরি সম্পদ হয়েছে যেই সম্পদ মনুষ্য তৈরি করছে, যে সম্পদ আমরা মানুষরা নিজেরা তৈরি করছি, সেই সব হয়েছে মানুষের তৈরি সম্পদ। যেমন ধরো এই যে আমি এক্সাম্পল দিয়েছিলাম, সকালবেলা উঠে আমি কি করছি? আমি ব্রাশ করছি, এবং ব্রাশ কি দিয়ে করছি? অবশ্যই টুথপেস্ট দিয়ে করছি। ব্রাশ এবং টুথপেস্ট এই দুটোই হলো কি? মনুষ্য তৈরি সম্পদ। যে বিছানায় আমি ঘুমোচ্ছি, বাজার থেকে কাঠ এনে, কাঠ কেটে, কাঠ শুকিয়ে আমার এই বিছানাটা বানানো হয়েছে, সেই কাঠ হলো মনুষ্য তৈরি সম্পদ, তাই না? বা যে বেঞ্চে বসে তুমি ক্লাসে পড়াশোনা করছো, সেইটাও হয়েছে মনুষ্য তৈরি সম্পদ। যে ব্ল্যাকবোর্ডে ম্যাম লিখে দেখাচ্ছে, তোমাদের ক্লাসে পড়াচ্ছে, সেটাও মনুষ্য তৈরি সম্পদ। তো আমরা চারিপাশে দেখো তো, তুমি চোখটা ঘুরিয়ে দেখো, তুমি যেখানে রয়েছো তার চারিপাশে একটু চোখটা ঘুরিয়ে দেখো যে কি কি রয়েছে যেটা মনুষ্য তৈরি সম্পদ। আমি জানি ক্যামেরার ওপার থেকে তোমরা ঠিক বলছো, এই যে ঘরের লাইট, এই যে ঘরে ফ্যান রয়েছে, এই যে ঘরের টেবিল রয়েছে, টিভি রয়েছে, মোবাইল রয়েছে, এই যে আমি জামা কাপড় পরছি, আমি জুতো পরছি, সবকিছুই তো মনুষ্য তৈরি সম্পদ, তাই না? প্রকৃতি থেকে আমরা জিনিস নিচ্ছি, নিয়ে আমরা মনুষ্যরা কি করছে? তৈরি করছে, এবং যে ফিনিশড প্রোডাক্টটা তাকে আমরা বলছি মনুষ্য তৈরি সম্পদ। এবার দেখো কি বলছে এখানে, সম্পদের শ্রেণী বিভাজন। সম্পদের শ্রেণী বিভাজন, সঞ্চিত ভান্ডার অনুসারে আমি সম্পদকে বিভক্ত করতে পারি, উৎপত্তি অনুসারে করতে পারি, বন্টন অনুসারে করতে পারি, আবার ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে আমরা করতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব সঞ্চিত ভান্ডার অনুসারে। সঞ্চিত ভান্ডার অনুসারে সম্পদ কয় প্রকার? সঞ্চিত ভান্ডার অনুসারে সম্পদকে করছে পুনর্ভ সম্পদ ও অপুনর্ভ সম্পদ। তাহলে পুনর্ভ সম্পদ কি? যেটা ব্যবহার করার পর যে সব সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে কমে যায় এবং নির্দিষ্ট সময়ের পরে আবার আপনি পূরণ হয়ে যায়, তাকে পুনর্ভ সম্পদ বলছি। যেমন ধরো আজকে ভীষণ গরম, তাই না? খুব সানলাইট রয়েছে, মানে প্রচন্ড গরম, সূর্যের তাপে আমরা থাকতে পারছি না, প্রায় এত গরম, হাইপাস করছে সবাই। এই যে সোলার এনার্জি, এটা হয়েছে পুনর্ভ সম্পদ, কেননা তা কিন্তু ন্যাচারালি সেটা রিনিউ হয়ে যায়, আমাকে কিছু করতে হচ্ছে না এটাকে রিনিউ করার জন্য, কিংবা তার ব্যবহারে কিন্তু শেষ হয়ে যাবে এমন কোনো কিছু নেই। সমুদ্রের জল তা কি কখনো শেষ হয়ে যেতে পারে? না, পুনর্ভ সম্পদ। বা ধরো বায়ু, যে শ্বাস প্রশ্বাস আমি নিচ্ছি যে বায়ুতে, সেটাও পুনর্ভ সম্পদ। তো যেই সকল সম্পদ যেগুলো
প্রকৃতি নিজ থেকে প্রাকৃতিক ভাবে তা আবার গঠন হয়ে যায়, তাকে আমরা বলছি কি পুনর্ভর সম্পদ। তাকে আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না তাকে ঠিকঠাক রাখার জন্য, নিজে থেকেই সেটা বারবার কি হচ্ছে, রোজ রোজ করে রিনিউ হয়ে যাচ্ছে। সেটাকে আমরা কি বলছি, আমরা বলছি পুনর্ভর সম্পদ কিংবা রিনিউয়েবল রিসোর্স। যে কোনো রিসোর্স, যে কোনো সম্পদ যেটা ন্যাচারালি রিনিউ হয়, যাকে রিনিউ করার জন্য কোনো কিছু আলাদা করে আমরা করতে হচ্ছে না, তাকে আমরা বলছি পুনর্ভর সম্পদ। তাহলে অপুনর্ভর সম্পদ কোনগুলো? যেগুলো ব্যবহার করতে আমাদের খুব সাবধানে ব্যবহার করা উচিত, কেননা তা আজকে রয়েছে, কাল যদি আমি খুব বেশি বেশি করে তার ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এই যে ধরো পেট্রোল, তাই না, এই যে পেট্রোল আমি যদি প্রচুর 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 পরিমাণে আমরা সকলে ব্যবহার করতে থাকি, একদিন কিন্তু পেট্রোল শেষ হয়ে যাবে। লিমিটেড অপুনর্ভর সম্পদ হলো যেগুলো লিমিটেড রয়েছে, পৃথিবীতে রয়েছে কিন্তু লিমিটেড ফর্মে রয়েছে, তার অতিরিক্ত ব্যবহারে কিন্তু তা শেষ হয়ে যেতে পারে। কিংবা এলপিজি গ্যাস, তার একই কথা, যদি আমি খুব বেশি বেশি করে অতিরিক্ত তার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু তা শেষ হয়ে যেতে পারে। দেখো উদাহরণ আমি দিয়েছি কয়লা, খনিজ তেল। তাহলে কি হচ্ছে, এই সব কিছু ব্যবহার করার সময় আমাকে সচেতন ভাবে ব্যবহার করতে হবে। আমাকে সচেতন ভাবে এই জন্য ব্যবহার করতে হবে কেননা আমার মনে রাখতে হবে যে তা যদি শেষ হয়ে যায়, যদি তা শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেটা পৃথিবীতে আর আমরা ফিরে পাবো না। তাহলে দেখো আমরা তাহলে প্রাকৃতিক সম্পদে দেখলাম যে প্রাকৃতিক ভাবে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি, যেমন সূর্যের আলো, যেমন বায়ু, গাছ, নদ নদী, সমুদ্র, প্রাকৃতিক সম্পদ। এবার প্রাকৃতিক সম্পদের সঞ্চিত ভান্ডার অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পুনর্ভর সম্পদ আর একটা হয়েছে অপুনর্ভর সম্পদ। যেটা রিনিউ হয় ন্যাচারালি, নিজে নিজে রিনিউ হচ্ছে, সেটা হচ্ছে পুনর্ভর সম্পদ। যেমন আমি বললাম যে বায়ু রয়েছে, সূর্যের তাপ রয়েছে, সূর্য বা ধরেন সৌরশক্তি, বায়ু প্রবাহ প্রভৃতি প্রবাহমান বলছে, কেননা তাকে রিনিউ করতে আমার আলাদা করে কিছু করতে হচ্ছে না। আর অপুনর্ভর সম্পদ হয়েছে যেগুলো আমাদের ওয়ার্ল্ডে, আমাদের পৃথিবীতে কি রয়েছে, লিমিটেড ফর্মে রয়েছে, ঠিক আছে, লিমিটেড ফর্মে রয়েছে, তার অতিরিক্ত ব্যবহারে কিন্তু তা শেষ হয়ে যেতে পারে, তাকে আমরা বলছি অপুনর্ভর সম্পদ। এবারে দেখো উৎপত্তি অনুসারে আমরা কি করছি, উৎপত্তি অনুসারে আমরা দুই ভাগে বিভক্ত করছি, জৈব সম্পদ, অজৈব সম্পদ। উৎপত্তি অনুসারে সম্পদকে আবার কয় প্রকারে আমরা বিভক্ত করছি, দুই ভাগে। মনে করে দেখো প্রথমে আমরা সম্পদকে তিন ভাগে ভাগ করে দিয়েছি, তাই না, একটা হয়েছে প্রাকৃতিক সম্পদ, একটা হয়েছে মনুষ্য তৈরি সম্পদ, একটা হয়েছে মানব সম্পদ। তাহলে প্রথমে আমাদের তিনটে ভাগ কিন্তু একদম ক্লিয়ার। আমি আবারও বলছি, সম্পদ তিন প্রকার রয়েছে। কি কি রয়েছে, প্রথমে রয়েছে প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় রয়েছে মনুষ্য তৈরি সম্পদ, তৃতীয় রয়েছে মানব সম্পদ। এবারে সঞ্চিত ভান্ডার অনুসারে যখন আমি সম্পদকে বিভক্ত করছি তাহলে আমরা দুই প্রকার পাচ্ছি, একটা হয়েছে পুনর্ভর সম্পদ, একটা হয়েছে অপুনর্ভর সম্পদ। পুনর্ভর সম্পদ অর্থাৎ রিনিউয়েবল রিসোর্স, যাকে রিনিউ করার জন্য উই ডোন্ট নিড টু পুট এনি এক্সট্রা এনার্জি, আমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না, সেটা হয়েছে পুনর্ভর সম্পদ। অপুনর্ভর সম্পদ হয়েছে দোজ রিসোর্সেস হুইচ আর লিমিটেড, যেগুলো আমাদের লিমিটেড রয়েছে, অতিরিক্ত ব্যবহারের ফলে সেগুলো শেষ হয়ে যেতে পারে, সেগুলো হয়েছে অপুনর্ভর সম্পদ। যেরকম পেট্রোল, যেরকম কোল, যেরকম এলপিজি, এগুলি হয়েছে অপুনর্ভর সম্পদ। এবার দেখো উৎপত্তি অনুসারে সম্পদকে আমি কয় ভাগে ভাগ করতে পারি। উৎপত্তি অনুসারে সম্পদকে আবার আমি দুভাগে ভাগ করেছি, একটা হয়েছে জৈব সম্পদ, একটা হয়েছে অজৈব সম্পদ। জৈব সম্পদ অর্থাৎ বলছে উদ্ভিদ ও জীবজন্তু, এগুলো হচ্ছে জৈব সম্পদ। কেন জৈব বলতে, এগুলোর প্রাণ রয়েছে।
অজৈব সম্পদ উদাহরণ সূর্যের আলো, জল, বায়ু, এগুলোর মধ্যে যেগুলো অজৈব সম্পদ হলো সম্পদ যেগুলো জড় পদার্থ, আর জৈব সম্পদ হলো যেগুলো জীবন্ত। একটা হয়েছে লিভিং আর একটা হয়েছে নন লিভিং। তাহলে যেগুলো লিভিং আমরা নিজেরা সম্পদ, অবশ্যই মানুষ সম্পদ, জীব জন্তু, গাছপালা, ঠিক আছে, উদ্ভিদ, এগুলো হয়েছে সব হয়েছে কি জৈব সম্পদ। আর অজৈব সম্পদ হলো যেগুলো ধরো মাটি, পানীয় জল, কিংবা ধরো কয়লা, হ্যাঁ, এগুলো সবই হয়েছে অজৈব সম্পদ। ওইদিকে দেখো বন্টন অনুসারে কিভাবে বন্টন করা হয়েছে পৃথিবীতে, সেই বন্টন অনুসারে কিন্তু আমি দুভাগে আবার ভাগ করছি। একটা হচ্ছে স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ, আর একটা হচ্ছে সর্বত্র বিদ্যমান সম্পদ। স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ, অন্যটি হয়েছে সর্বত্র বিদ্যমান সম্পদ। স্থানীয়ভাবে প্রাপ্ত যে সম্পদের কথা বলা হয়েছে, দেখো এটা এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি তার সংজ্ঞাটা কি হতে পারে। স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ হলো যেই সম্পদ স্থানীয়ভাবে আমরা পাই, যে কোনো বিভিন্ন স্থানে আমরা যখন বসবাস করছি, বিভিন্ন এলাকায় রয়েছি, সেখানে বিভিন্ন ধরনের জিনিস পাই, যেটা আমরা ধরো আমরা তো ত্রিপুরাতে বাস করি, তাহলে আমরা ওইখানে কোন গাছটি খুব দেখা যায়, ব্যাম্বু, তাই না, বাঁশ। তাহলে আমার স্থানীয় সম্পদ হয়েছে বাঁশ। আবার ধরো আমাদের এইখানে ত্রিপুরাতে স্পেকটেকল মাংকি অর্থাৎ চশমা বাঁধও খুব দেখা যেত, বা এখনো দেখা যায় কিছু কিছু, সেইটাও কিন্তু আমার স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ। অর্থাৎ যে কোনো সম্পদ যেটা স্থানীয়ভাবে সহজলভ্য, সেইটাকে আমি বলছি স্থানীয় সম্পদ, স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ, বা স্থানীয়, যেমন উদাহরণ দেওয়া হয়েছে লোহা আকারে যেটা রয়েছে সেটা। এবার দেখো বলছি যেমন ব্যাম্বু অর্থাৎ বাঁশ আমাদের ত্রিপুরাতে খুব পাওয়া যায়। বাঁশ দিয়ে আমরা বিভিন্ন রকমের রান্না বান্না করা হয়, বিভিন্ন বাঁশ বেতের কাজ করা হয়। আমাদের দপ্তরের থেকে, আমাদের স্কুলে আমরা বাঁশ বেতের বিভিন্ন কাজ শেখানো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে সরকারিভাবে অনেক ধরনের কাজ করা হয়, অনেক ধরনের সংস্থা রয়েছে যারা বাঁশ বেতের কাজ করছে। কেন ত্রিপুরাতে বাঁশ বেতের এত কাজকর্ম হচ্ছে? তার কারণটি হয়েছে স্থানীয়ভাবে পাওয়া, এটা হয়েছে একটা সম্পদ। নেক্সট দেখো, এখন তো গরমের সিজন, তাই না, এখন গরমকাল, আমরা দুটো জিনিস খুব আমাদের এখান থেকে বাইরে এক্সপোর্ট হচ্ছে, কেননা এইটা আমাদের অবশ্যই আমাদের রাজ্যের সম্পদ। যেমন আনারস, তাই না। এবার আনারস অনেকেই নিশ্চয়ই খেতে খুব ভালোবাসো, ভাবছো আজকেই মাকে বলবো একটা আনারস নিয়ে এসো, যাকে আনারস বা কাঁঠাল, এই দুটোকে আমি বলতে পারি আমরা স্থানীয়ভাবে ত্রিপুরা রাজ্যে আমরা যারা বাস করি, স্থানীয়ভাবে এটা আমাদের জন্য সম্পদ। প্রচুর 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 ফলন হয় এই দুটো ফলের, খুব ধরনের প্রচুর পরিমাণে তার ফলন হয়, যে কারণে আমরা এক্সপোর্টও করতে পারি, তাই না। তাহলে এইটা হয়েছে আমাদের স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ। এবার আমি যদি এখন খুব ঠান্ডার জায়গায় যাই, ধরো আমি চলে গেলাম কাশ্মীরে, ওইখানে আমি গিয়ে খুব বড় বড় অ্যাপেল পেলাম, এই ঠান্ডার সিজনে অ্যাপেল, আহা কি আনন্দ। এবার এই আপেল হলো সেই জায়গার, সেই স্থানের স্থানীয় সম্পদ হয়েছে আপেল। এবার আমি চলে গেলাম অন্য একটা জায়গায়, যেখানে ধরো খুব ভাবে গোলাপ ফুল পাওয়া যায়, মানে এত পরিমাণে গোলাপ ফুল পাওয়া যায় যে তারা এক্সপোর্ট করছে, তাহলে সেই এলাকার স্থানীয় সম্পদ হয়ে যাবে সেই গোলাপ। অর্থাৎ স্থানীয় সম্পদ বলতে আমরা তাহলে কি বলছি? স্থানীয় সম্পদ বলতে আমরা বুঝতে পারছি যে কোনো সম্পদ যা স্থানীয়ভাবে সহজলভ্য, স্থানীয়ভাবে সেটা পাওয়া যায়, the flora and fauna of that particular area or that particular land is called as স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ, তাই না, ন্যাচারালি ফাউন্ড। এবার স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদের মধ্যে দেখবে এবার সর্বত্র বিদ্যমান সম্পদ অন্য একটা রয়েছে। স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদের পরে আরেকটা রয়েছে, বন্টন অনুসারে যদি আমরা বিভক্ত করি, আরেকটা হয়েছে সর্বত্র বিদ্যমান, যেটা সব জায়গায় পাওয়া যাচ্ছে। যেমন সৌরশক্তি বলতে পারো, কিংবা উইন্ড এনার্জি বলতে পারো, চাঁদ,
সেটাও সবখানে আমরা পাচ্ছি, এটাও আমাদের সম্পদ। সোলার এনার্জি, লুনার এনার্জি, এগুলি সব হয়েছে আমাদের সম্পদ। তো সেটা সর্বত্রই আমরা পেয়ে থাকি। তাহলে বন্টন অনুসারে আমরা কয় ভাগে দেখলাম? বন্টন অনুসারে স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ, আর এটা হচ্ছে সর্বত্র বিদ্যমান সম্পদ। সঞ্চিত ভান্ডার অনুসারে সম্পদকে দুই ভাবে পাচ্ছি আমরা, একটা হচ্ছে পুনর্ব সম্পদ, একটা হচ্ছে অপুনর্ব সম্পদ। যে সম্পদকে রিনিউ করার জন্য আমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না, সেটা হচ্ছে পুনর্ব সম্পদ। যেটা পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে নেই, লিমিটেড ফর্মে রয়েছে, তাকে ব্যবহার করার সময় আমাদের ঠিক বুঝে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অপুনর্ব সম্পদ। উৎপত্তি অনুসারে আবার সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জৈব সম্পদ আর একটা হচ্ছে অজৈব সম্পদ। যে সম্পদ জড় পদার্থ, তাকে আমরা বলছি অজৈব সম্পদ, তাই না? যে সম্পদ জড় পদার্থ রূপে রয়েছে অজৈব সম্পদ, এবং যেই সম্পদগুলো জীবন্ত অর্থাৎ লিভিং, মানুষ, জীবজন্তু, উদ্ভিদ সবকিছুই হয়েছে জৈব সম্পদ। এবার দেখো, এই সম্পদের, এই যে সম্পদটা আমরা পড়লাম, তার সঙ্গে আরেকটা রয়েছে ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে। ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে, ব্যবহার এবং উন্নয়নের ভিত্তিতে আমরা সম্পদকে আবারও দুভাগে ভাগ করেছি। ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে সম্পদকে আবারও দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত সম্পদ, আরেকটা হয়েছে নিরপেক্ষ সম্পদ। প্রকৃত সম্পদ অর্থাৎ অ্যাকচুয়াল রিসোর্স, এবং নিরপেক্ষ সম্পদ হয়েছে পটেনশিয়াল রিসোর্স। তাহলে প্রকৃত সম্পদ কি? প্রকৃত সম্পদ যে সকল সম্পদের পরিমাণ জানা যায়, সেগুলো হলো প্রকৃত সম্পদ। এই সম্পদগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রকৃত সম্পদ হলো যে সম্পদগুলোর পরিমাণ আমরা জানি এবং আমাদের রোজকার জীবনযাপনে সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেটা হলো প্রকৃত সম্পদ। যেমন বলছে, দেখো, পেট্রোলিয়াম বা পশ্চিম এশিয়ার পেট্রোলিয়াম বা খনিজ তেল, মহারাষ্ট্রের কালো মাটি প্রভৃতি সবই হলো প্রকৃত সম্পদ। কেননা এগুলো সম্পর্কে আমরা জানি, তাই না? যে কোথায় কি রয়েছে। আমাদের এখানে যেরকম গ্যাস রয়েছে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কয়লা রয়েছে, এক এক জায়গায় এক একটা রয়েছে। তো যেগুলোর পরিমাণ আমরা জানি এবং আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা বলছি প্রকৃত সম্পদ। ব্যবহার ও উন্নয়নের ভিত্তিতে সম্পদকে দুই ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে প্রকৃত সম্পদ, যার ব্যবহারের জন্য, যার পরিমাণ আমাদের জানা রয়েছে, যার পরিমাণ আমরা জানি এবং তা আমরা ব্যবহার করে থাকি, তা হয়েছে প্রকৃত সম্পদ। তাহলে নিরপেক্ষ সম্পদ মানে কি? যেই সম্পদের পরিমাণ জানা যায় না, যে সম্পদের পরিমাণ জানা যায় না এবং বর্তমানে এদের ব্যবহারও সম্ভব নয়, সেগুলো হলো নিরপেক্ষ সম্পদ। তাহলে এবার মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে নিরপেক্ষ সম্পদ কি চিরকাল নিরপেক্ষ থাকবে? না, একদম না। দেখো, নিরপেক্ষ সম্পদ ততদিনে নিরপেক্ষ থাকবে যতদিন না আমরা তাকে জানবো বা ব্যবহার করতে পারবো কিনা সেই পদ্ধতি আমাদের যতদিন জানা নেই, ততদিন সেটা নিরপেক্ষ সম্পদ। যেদিন মানুষ, সায়েন্টিস্টরা সেটা ব্যবহার জেনে যাবে, সেটাকে ব্যবহার উপযোগী করে তুলবে, সেই দিন সেইটা নিরপেক্ষ সম্পদ থেকে হয়ে যাবে প্রকৃত সম্পদ। ঠিক আছে? নিরপেক্ষ সম্পদ থেকে কোন দিন এটা প্রকৃত সম্পদ হয়ে যাবে? যেদিন মনুষ্য কিংবা ধরো মানব জাতি, মানব সম্পদ, আমাদের যে মানব সম্পদ রয়েছে, এরা ঠিক বুঝে যাবে যে কিভাবে তাকে ব্যবহার করা যেতে পারে, তখন সেই নিরপেক্ষ সম্পদটি হয়ে যাবে প্রকৃত সম্পদ। যেমন হিমালয় পর্বতে রয়েছে পাইন গাছ। হিমালয় পর্বতে অনেক ধরনের পাইন গাছ রয়েছে, উঁচু উঁচু পাইন গাছ। কোনদিন তার ব্যবহার যদি জেনে যাওয়া হয় বা কোনোভাবে ব্যবহার করা হয়, সেই দিন সেইটা নিরপেক্ষ সম্পদ থেকে হয়ে যাবে, নিরপেক্ষ সম্পদ থেকে হয়ে যাবে অ্যাকচুয়াল রিসোর্স বা প্রকৃত সম্পদ।
তাহলে আবার দেখো আমি ছবির মতো বলে দিচ্ছি, আমরা অন্য সম্পদগুলোতে পড়ে যাব। দেখো প্রথমেই সম্পদকে আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি, তাই না? প্রথমে হয়ে গেছে প্রকৃত সম্পদ, দ্বিতীয়ত রয়েছে মনুষ্য তৈরি সম্পদ, তৃতীয়ত রয়েছে মানব সম্পদ। ঠিক আছে, এবার প্রকৃত সম্পদ কি, প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে প্রাপ্ত যে সম্পদগুলো রয়েছে সেগুলি হয়েছে প্রাকৃতিক সম্পদ। যেরকম রয়েছে নদ নদী, ঠিক আছে, গাছপালা, আমাদের পাহাড় বা আমাদের রয়েছে ওদিকে সমুদ্র, সবই হয়েছে প্রাকৃতিক সম্পদ। মনুষ্য সম্পদ কোনগুলো? মনুষ্য তৈরি সম্পদ হয়েছে আমার স্কুল, আমার রাস্তা ঘাট, বাড়ি ঘর, রোজকার ব্যবহার করা হচ্ছে টুথপেস্ট, এই কলম, হ্যাঁ, বা ধরো রয়েছে এই ফোন, বা রয়েছে আমার ঘরে লাইট, ফ্যান, এসি, যা যা রয়েছে এভরিথিং অ্যারাউন্ড। তুমি চোখ খুলে চারপাশে যেটা দেখছো অনেক কিছুই, তার মধ্যে অনেক অনেক কিছুই কিন্তু মনুষ্য তৈরি সম্পদ। আর মানব সম্পদ কি? মানব সম্পদ হয়েছে আমরা নিজেরাই। আমার ঘরে যিনি আমাকে কাজে হেল্প করছেন সেও আমাদের মানব সম্পদ। আমার ক্লাসে এতগুলো বাচ্চারা রয়েছে, প্রত্যেকেই মানব সম্পদ। তোমরা প্রত্যেকে, কেননা তোমরা প্রত্যেককেই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের সমাজকে গড়ে তোলার জন্য তোমরা প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রত্যেকেই হয়েছি মানব সম্পদ। এখন তোমরা হেল্প করছো, আগামী দিনে প্রত্যেকে কোনো না কোনো কাজে তোমরা করবে। কেউ বড় বড় চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ যেটাই করো, তোমরা প্রত্যেকে যে যেটাই করো মন দিয়ে করবে। তোমরা প্রত্যেকেই হয়েছে মানব সম্পদ। এবার দেখো বলছে কি প্রাকৃতিক সম্পদ কি। তাহলে মানব সম্পদ কি আমরা জেনে নিলাম, মনুষ্য তৈরি সম্পদও জেনে নিলাম, একদম জলের মতো সোজা। প্রাকৃতিক সম্পদের সোজা। এবার দেখো তার শ্রেণী বিভাজনটা আমরা একটু দেখে নিই। প্রাকৃতিক সম্পদকে আমরা কি করছি, আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে উন্নয়নের স্তর বা ব্যবহারের ভিত্তিতে, আরেকটা হচ্ছে উৎস এবং সঞ্চয়ের পরিমাণ বা বন্টনের ভিত্তিতে। এবার দেখো আমরা প্রথমে দেখেছি ব্যবহারের ভিত্তিতে আমরা কি করছি। প্রথমে দেখবে বইয়ে তোমাদের দেওয়া হয়েছে ব্যবহারের ভিত্তিতে। ব্যবহারের ভিত্তিতে আমরা জানি 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রকৃত সম্পদ, একটা হচ্ছে নিরপেক্ষ সম্পদ। প্রকৃত সম্পদ মানে যার পরিমাণ আমরা জানি, আমরা সকলেই জানি তার পরিমাণ কি রয়েছে, এবং শুধু তাই নয় তার পরিমাণকে আমরা ঠিক ব্যবহারও করছি, রোজ আমরা তো সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো হয়েছে প্রকৃত সম্পদ। নিরপেক্ষ সম্পদ হয়েছে যেগুলোর ব্যবহার এখন অবধি আমরা জানি না, যেদিন জানবো সেগুলো নিরপেক্ষ থেকে চলে আসবে প্রকৃত সম্পদে। এবার দ্বিতীয়ত দেখো বলছে বন্টন অনুসারে আমরা কি করছি, সম্পদকে 2 ভাগে ভাগ করছি। কি কি রয়েছে, একটা হচ্ছে স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ, এই যে বললাম আমাদের ত্রিপুরাতে বাঁশ রয়েছে, আনারস রয়েছে, কাঁঠাল রয়েছে, চশমা বাদর রয়েছে, স্থানীয়ভাবে আমরা পাই, তাহলে সেটা হয়েছে আমাদের স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ। আরেকটা হচ্ছে সর্বত্র বিদ্যমান, সমানভাবে সব জায়গাতে পাওয়া যায়। যেরকম দেখো বায়ু, জল, দেখো জলকে সমানভাবে পাই আমরা ঠিক বলতে পারি না, কারণ লাদাখে যদি তুমি যাও তুমি দেখবে জলের অনেক সমস্যা রয়েছে, বাট বলতে পারি যে সর্বত্র তারা পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখবে সঞ্চিত ভান্ডার অনুসারে। সঞ্চিত ভান্ডার অনুসারে সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করছি, 2 ভাগে। খুব সুন্দরভাবে লেখা রয়েছে 4টিতে। দেখো পুনর্ভ সম্পদ, অপুনর্ভ সম্পদ। পুনর্ভ সম্পদ মানে কি, পুনর্ভ সম্পদ মানে হয়েছে যেই সম্পদ যেটাকে রিনিউ করার জন্য আমাদের আলাদা করে কিছু করতে হয় না, যেমন সূর্যের আলো, সৌরশক্তি, তাই না। এবং অপুনর্ভ সম্পদ হয়েছে যেটা লিমিটেড ফর্মে রয়েছে এবং আমাদের খুব লিমিটেড ওয়ে, আমাদের খুব সচেতন ভাবে তা ব্যবহার করতে হবে। যেমন অর্থাৎ বা এক্সাম্পল আমি পেট্রোল দিতে পারি, আমি এলপিজি গ্যাস দিতে পারি। এবং লাস্ট দেখো উৎপত্তি অনুসারে সম্পদকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হয়েছে জৈব সম্পদ, একটা হয়েছে যেই সম্পদ যেটা লিভিং, ওকে, যেটা লিভিং সেটা, আর অজৈব সম্পদ হলে যেই সম্পদ যেগুলো হচ্ছে নন লিভিং, জড় পদার্থ, সেটা হচ্ছে অজৈব। তো
তাহলে মোটামুটি আমরা সম্পদ কি, সম্পদের বিভাজন আমরা সব জেনে নিয়েছি, মানব সম্পদ কি সেটাও জেনে নিলাম। এবার যেটা জানতে হবে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কনজারভেশন অফ রিসোর্সেস বা সম্পদের সংরক্ষণ। সম্পদের সংরক্ষণ মানে কি? সম্পদকে সতর্কভাবে ব্যবহার করা, সেইটাই হয়েছে সম্পদের সংরক্ষণ। যে আমাদের জানতে হবে যে আমাদের যে সম্পদ রয়েছে সেটা খুব লিমিটেড এবং আমাদের সতর্কভাবে ব্যবহার করতে হবে। যেমন খুব আমার বইপত্র দেখার দরকার নেই, যখন আমি ঘর থেকে বেরোবো আমার লাইট ফ্যানগুলো বন্ধ করে দেবো। যখন আমার জল ট্যাপের থেকে নামা শেষ হয়ে যাবে ট্যাপটা বন্ধ করে দেবো। আমি কি করছি? তাহলে আমি সম্পদকে সংরক্ষণ করছি। এই রাস্তা দিয়ে যখন যাই অনেক সময় দেখি জলের নলটা খোলাই রয়েছে, জল পড়েই যাচ্ছে। আমি ভাবতে পারি এটা তো আমার জল নয়, এটা আমার বাড়ির না, কেন আমি বন্ধ করব? না, আমার এটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? সম্পদের সংরক্ষণ করতে হবে। তাহলে সম্পদ এই চ্যাপ্টারটি আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা লাইন টু লাইন রিডিং করবে, তার সঙ্গে ছবির আকারে কিন্তু অবশ্যই ফর্মটা শিখে নেবে। ছবি যেরকম দিয়ে দেওয়া হয়েছে বোর্ডে, তোমরা ছবির আকারে শিখবে, তাহলে তোমাদের পুরোপুরি মনে থাকবে এবং তার সঙ্গে এই এক্সারসাইজ অনুশীলনীগুলো অবশ্যই করে নেবে। তাহলে ধরে নিচ্ছি যে আমি আজকে এই চ্যাপ্টারটি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা অবশ্যই পড়বে। নমস্কার।